নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বিলাসিনী। সংসার ধর্ম ত্যাগ করে লোটা কম্বল নিয়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ে আশ্রয় গ্রহণ করব, না ভোজালির আঘাতে বা পিস্তলের মুখে দুশ্চারিণী কুলকলঙ্কিনীর সমুচিত শাস্তি বিধান করে ফাঁসিকাট আলিঙ্গনে হৃদয়ের অসহ্য জ্বালা চিরতরে জোড়াব। এই হয়েছে এখন ব্রজমাধববাবুর প্রবল চিন্তা। হায় সেদিন আর এদিন। সেই 21 বছর বয়সকালে প্রথম শ্রেণীর অনার্স নিয়ে বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পিতৃ অনুরোধে সবান্ধবে কনে দেখতে যাওয়া। মনে বড়ই আশঙ্কা ছিল কনেটি পাছে নিতান্ত নাবালিকা হয়, দেখতে গৃহস্থ ঘরের 5-5 মতো হয়। প্রশ্নের উত্তরে পাছে বলে, আমি 2 ভাগ পড়ি। ধনী ভাবি শ্বশুরের সেই সুসজ্জিত ড্রয়িং রুমে সুখাসনে বসে অধীর প্রতীক্ষা। পরে কক্ষ মধ্যে সেই সঞ্চারিণী পল্লবিনী লতার মতো, চতুর্দশ বসন্তের সেই একগাছি মালার মতো কন্যার সহসা আবির্ভাব। চারিচক্ষুর সেই প্রথম মিলন, কি অশুভক্ষণেরই সে মিলন। তারপর জ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক আদিষ্ট হয়ে হেম, নবীন, রবির কবিতা আবৃত্তি। শ্রবণ নয়ন সেদিন কি পীযুষধারাতেই অভিসিঞ্চিত হয়ে গিয়েছিল। তারপর সেই পরিণয়োৎসব। 2 দিন পরে মধ্যরাত্রে সুবাসিত কুসুম সমাকীর্ণ সুমনোহর শয্যা মধ্যে সেই প্রথম মিলন। তখন ব্রজমাধববাবুর মনে হয়েছিল জীবনের বাকি সারাটা পথই বুঝি এই মতোই কুসুমাস্তীর্ণই থাকবে। এই সৌরভময়ী লাবণ্য সরসিতে সন্তরণ করেই জীবনটা বুঝি কাটবে। সেদিন কে জানত যে এমন দিনের মুখও আবার দেখতে হবে। আশা তো অনেকই ছিল, কোনটাই বা পুরেছে। ব্রজমাধববাবুর পিতা বয়সে প্রবীণ হলেও নিতান্ত সেকেলে লোক ছিলেন না। বৈবাহিক নিজ ব্যয় জামাতাকে বিলাত পাঠিয়ে অক্সফোর্ড বা কেমব্রিজে তার পাঠ সমাপন করিয়ে ব্যারিস্টার করিয়ে আনবেন, হাইকোর্টে প্রথম কয়েক বছর অর্থানুকূল্যে তার ব্যবসায়ের সুবিধে করে দেবেন, এই আশাতেই এখানে পুত্রের বিবাহ দিয়েছিলেন। বিবাহের পর 6 মাস কাটতে না কাটতেই সহসা হার্টফেল হয়ে তাঁর মৃত্যু। তারপর প্রকাশ হল নিজ পুত্রগণের তরুণ স্কন্ধে তিনি চাপিয়ে গিয়েছেন লক্ষাধিক টাকার ঋণ। ব্রজমাধববাবুর আশা ভরসা সমস্তই ফর্সা হয়ে গেল। কোথায় তিনি হবেন চৌরঙ্গী বা অন্তত বালিগঞ্জ বিলাসী ব্যারিস্টার, নিজস্ব মোটর গাড়িতে বসে হাইকোর্টে এসে সগর্ব পদক্ষেপে বার লাইব্রেরিতে প্রবেশ করবেন, না তিনি হয়ে এসেছেন 150 মুদ্রা বেতনে বেসরকারি কলেজের বিনয়নম্র অধ্যাপক। ট্রাম আরোহণে কলেজে যান, ফেরেন পদব্রজে। শ্যামবাজারে একটি গলির ভেতর তাঁর বাসা। ঝি পাছে পয়সা চুরি করে বলে প্রতিদিন প্রাতে স্বহস্তে বাজার করে থাকেন। পুত্রকন্যা জন্মায়নি তাই রক্ষে, নইলে কলকাতা শহরে এই অল্প বেতনে গ্রাসাচ্ছাদনের নির্বাহ হওয়া কঠিন হতো। আজ রবিবার, কলেজ নেই, স্ত্রীও গৃহে নেই। ভবানীপুরে তার পিত্রালয়। নিচের তলায় নির্জন বৈঠকখানায় বসে ব্রজমাধববাবু অপার চিন্তাসাগরে নিমগ্ন। খুন না সন্ন্যাস অবলম্বন, কি করি? এ অবস্থায় কি করা উচিত, কি করা কর্তব্য, এটা তিনি স্থির করেছেন। ঝোঁকের মাথায় কিছু করে বসবেন না, যা করতে হয় বেশ ধীরভাবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে। তারপর সহসা ব্রজমাধববাবু ডাকলেন, ঝি। ঝি কলতলায় বাসন মাজছিল, উত্তর দিল, কেন বাবু? একবার এদিকে এসো তো। বলে ব্রজবাবু এক টুকরো কাগজে কি লিখতে লাগলেন। ঝি বাসন মাজা ফেলে রেখে তাড়াতাড়ি হাত ধুয়ে বস্ত্রাঞ্চলে হাত মুছতে মুছতে বৈঠকখানায় এসে প্রবেশ করল। ব্রজবাবু তার হাতে কাগজখানি দিয়ে বললেন, ওই যে 18 নম্বরে উকিল বিপিনবাবু থাকেন, তাঁর কাছে চিঠিখানা নিয়ে যাও তো।
একখানা বই দেবেন, নিয়ে এসো। ঝি চিঠি নিয়ে প্রস্থান করল। 5-7 মিনিট পরেই চামড়ায় বাঁধা একখানা মোটা বই এনে প্রভুর টেবিলের উপর রেখে সকার্যে চলে গেল। বইখানি ভারতবর্ষীয় দণ্ডবিধি আইন। ব্রজবাবু সেখানি খুলে তার সুদীর্ঘ সূচিপত্র পরীক্ষা করতে লাগলেন। পরে যে পৃষ্ঠায় নরহত্যা অপরাধের বর্ণনা আছে সেই পৃষ্ঠা খুলে অভিনিবেশ সহকারে পাঠ করতে লাগলেন। জটিল বিষয় অনেকক্ষণ ধরে পাঠ করলেন। আইনজ্ঞ নন, তার ধারণা ছিল অসতী স্ত্রীকে হত্যা করলে ফাঁসি ঠিক নয়। হাতে নাতে ধরে তদ্দণ্ডে খুন করলে ফাঁসি হয় না বটে, অন্যথায় হয়। এলাহাবাদ হাইকোর্টের নজির রয়েছে, মোহন নামে এক ব্যক্তি তার স্ত্রীর চরিত্রে সন্দিহান হয়ে তাকে ধরবার অভিপ্রায়ে রাত্রে শয্যায় নিদ্রার ভান করে পড়েছিল। অনেক রাত্রি হলে স্ত্রী ধীরে ধীরে শয্যা ত্যাগ করল। দ্বারের অর্গল সন্তর্পণে মোচন করে ধীরে ধীরে বের হল। মোহনও উঠল। ঘরে একখানা কুড়াল ছিল, তা হাতে নিয়ে একটু দূরে থেকে প্রায়ন্ধকার পথে অভিসারিকার অনুসরণ করল। স্ত্রী নির্জন রাজপথ দিয়ে কিছু দূর গেল। ফকিরউদ্দিন নামক এক ব্যক্তি এক স্থানে অপেক্ষা করছিল। স্ত্রীলোকটি সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে চুপি চুপি কি কথা কইতে লাগল। মোহন কিছুক্ষণ অপেক্ষা করে আত্মসম্বরণে অক্ষম হয়ে 2-3 লাফে সেখানে উপস্থিত হয়ে মুসম্মাতের মস্তকে সজোরে কুঠারাঘাত করল। সঙ্গে সঙ্গে অভাগিনীর জীবনলীলা সাঙ্গ। মোহনের ফাঁসি হয়েছিল। প্রায় 8 ঘণ্টা কাল আইন পাঠ করে ব্রজবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বইখানি বন্ধ করলেন। ঝিকে ডেকে সেখানি যথাস্থানে ফেরত পাঠালেন। ব্যাপারটা এই, ব্রজমাধববাবুর স্ত্রী উষারানী আবাল্য ধনী পিতার গৃহে প্রতিপালিত হওয়াতে একটু অতিরিক্ত রকম শৌখিন হয়ে পড়েছিল। বসনভূষণ প্রসাধন দ্রব্য খুব উচ্চমূল্যের না হলে তার মনেই ধরত না। তাছাড়া সাধারণ হিন্দু কুলবধূর ন্যায় জুজুবুড়ি হয়ে গৃহকোণে আবদ্ধ থাকা অথবা বের হলে 1.5 হাত ঘোমটা দেওয়া সসংকোচ পদবিক্ষেপ তার মোটেই পছন্দ হতো না। থিয়েটার, বায়োস্কোপ, এক্সিবিশন প্রভৃতি দেখতে সে বড়ই ভালোবাসত এবং তার ইচ্ছা হতো বিলাত ফেরতেরা যেমন সস্ত্রীক প্রকাশ্যভাবে ওই সকল স্থানে গিয়ে থাকেন, সেও স্বামীর সঙ্গে সেইভাবে অবাধে সঞ্চরণ করে। কিন্তু ব্রজমাধববাবুর সেটা আদৌ পছন্দসই ছিল না। তিনি বলতেন, আমি তো বিলাত ফেরত নই যে তোমাকে মেম সাজিয়ে সঙ্গে নিয়ে বেড়াবো। এই কারণে উষা অসন্তোষে কাল যাপন করত এবং ওই সকল স্থানে যেতে হলে স্বামীর সঙ্গে না গিয়ে নিজ দলভুক্ত সখীগণের সাহচর্যে যাওয়াই পছন্দ করত। মাঝে 3 মাসের জন্য ব্রজমাধববাবুর একটি মোটা রকম টিউশনি জুটেছিল। বিএ পরীক্ষার্থী এক ধনী সন্তানকে সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত পড়াতে হতো। অভাবের তাড়না, অতি আগ্রহের সঙ্গেই এই কাজটি তিনি গ্রহণ করেছিলেন। বাড়ি ফিরতে রাত্রি 10:30 বেজে যেত। একদিন বাড়ি ফিরলে উষা তাকে বলল, ওগো, তোমায় না বলে একটা কাজ করে ফেলেছি, তুমি শুনলে রাগ করবে না বলো? ব্রজবাবু বললেন, কি কাজ করেছো আগে বলো শুনি, তারপর তোমার প্রশ্নের উত্তর দিতে পারি। আগে বলো যে রাগ করবে না। আবদারের স্বরে এই কথা বলে উষা স্বামীর হাত ধরে ফেলল। কোনো দামি জিনিস কিনে ফেলেছ বুঝি? এমন ঘটনা পূর্বে মাঝে মাঝে ঘটেছে। ফলে মাসের শেষ দিকে সংসার খরচের টাকা ফুরিয়ে যাওয়ায় টাকা ধার করে এনে উষাকে দিতে হয়েছে। উষা বলল, না, তা নয়। তবে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, বায়োস্কোপে। কার সঙ্গে? প্রতিমা এসেছিলেন? এই প্রতিমা সুন্দরী উষার একজন বাল্যসখী। তার স্বামী বিলাত ফেরত না হলেও উচ্চপদস্থ ব্যক্তি, সাহেবী চালচলনে দীক্ষিত। স্ত্রীটিও তার মনের মতো। পূর্বে 2-4 বার প্রতিমা এসে এভাবে উষাকে সঙ্গে নিয়ে গেছে। তাই প্রতিমার কথাই ব্রজবাবুর মনে পড়ল। স্বামীর প্রশ্নের উত্তরে উষা বলল, না, প্রতিমা আসেনি,
আমি একলাই গিয়েছিলাম। ব্রজবাবু বললেন, একলা? যদি কোনো বিপদ আপদ হতো, যদি কোনো অসভ্য লোক তোমায় কোনো অপমানসূচক কথা বলতো? উষা হেসে বলল, আমরা তো আর ঘোমটা দিয়ে কলা বউটি সেজে বেরোয়নি যে বদমাইশ লোকে মেয়ে ছেলে দেখে দুটো ঠাট্টা করে নেবে। আমরা তখন মেম সাহেব, ভয়ের বস্তু। তা যাই হোক, আর এমন একলা যেও না। আচ্ছা, তা যাব না। এবার মাপ করলে তো? হ্যাঁ, তা করলাম। এই ঘটনার সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ব্রজবাবু ছাত্রকে পড়াতে গিয়ে দেখলেন তার দেহ অসুস্থ। তার কাছে বসে কিছুক্ষণ গল্প সল্প করে বিদায় গ্রহণ করলেন। পথে একটু কাজ ছিল, তা সেরে যখন বাসায় ফিরলেন, রাত্রি তখন 9টা। তিনিও দ্বারের কাছে পৌঁছেছেন, অমনি একখানি কুঠিয়ালি মোটর গাড়ি এসে দাঁড়ালো। ব্রজবাবু সবিস্ময়ে দেখলেন ইংরাজ বেশধারী এক বাঙালি যুবক মোটর থেকে নেমে এক সুবেশা যুবতীকে অবতরণে সাহায্য করছে। সে যুবতী আর কেউ নয়, তাঁর পত্নী উষারানী। এমনভাবে একজন পরপুরুষের সাথে স্ত্রীকে মোটরে দেখে ব্রজবাবুর সর্বশরীর জ্বলে উঠল। ব্রজবাবু স্তম্ভিতের ন্যায় সেখানে দাঁড়িয়ে তাদের পানে চেয়ে রইলেন। তাঁর চোখ দিয়ে যেন আগুন ছুটতে লাগল। উষা নেমে স্বামীকে দেখামাত্র তাঁর পানে চেয়ে বেশ সপ্রতিভভাবে বলল, এই যে, ভালোই হলো। তোমার সঙ্গে আলাপ করবার জন্য মিস্টার লাহিড়ী বড়ই ব্যস্ত হয়েছিলেন। আমি বলেছিলাম তিনি তো এখন বাড়ি নেই, আপনি অন্যদিন কোনো সময় বরণ আসবেন। তা তুমি এসে পড়েছো, ভালোই হয়েছে। ইনি আমাদের বেলা দিদির ভাই, মিস্টার লাহিড়ী। লাহিড়ী সাহেবের দিকে ফিরে বলল, আর মিস্টার লাহিড়ী, ইনি আমার স্বামী, প্রফেসর চ্যাটার্জি। লাহিড়ী সাহেব তৎক্ষণাৎ ব্রজবাবুর সঙ্গে করমর্দন করে বললেন, হাউ ডু স্যার। মুখ থেকে ভক করে একটা মদের গন্ধ বের হয়ে ব্রজমাধববাবুর ঘ্রাণেন্দ্রিয়কে নিগৃহীত করল। মনের বিরক্তি মনে চেপে ব্রজবাবু বললেন, আসুন মিস্টার লাহিড়ী, ভেতরে আসুন। লাহিড়ী সাহেব অতি ভদ্র ভাষায় ক্ষমা চেয়ে ব্রজবাবুর সঙ্গে পুনশ্চ করমর্দন করে উষার প্রতি টুপি উত্তোলনপূর্বক মোটরে উঠে প্রস্থান করলেন। স্ত্রী সহ ব্রজবাবু ঘরের মধ্যে প্রবেশ করলেন। উষা বলল, হ্যাঁ গা, আজ যে এত শিগগির ফিরলে? মনে মনে ব্রজবাবু বললেন, অসুবিধে হলো বুঝি? প্রকাশ্যে শীঘ্র ফেরবার যথার্থ কারণ যা তাই বললেন। স্বামীকে অত্যধিক গম্ভীর দেখে উষা বলল, তোমায় না বলে ওদের সঙ্গে আজ বায়োস্কোপে গিয়েছিলাম, তাই তুমি রাগ করেছ? তুমি বেরিয়ে যাবার একটু পরেই বেলা দিদি এসে উপস্থিত। আমিও কিছুতেই যাব না, তিনিও কিছুতেই ছাড়বেন না। শেষে আমি বললাম, দেখো, একলা দুকলা মেয়ে মানুষ বিনা অভিভাবকে এরকম হটর হটর করে এখানে ওখানে যাওয়া আমাদের উনি পছন্দ করেন না। বেলা দিদি বললেন, এই যদি তোমার আপত্তি হয় তাহলে তোমার কোনো বাধা নেই। আমার মেজদাদা কদিন হলো লাহোর থেকে এসেছেন, তিনি বায়োস্কোপের ভেস্টিবুলে আমার জন্য অপেক্ষায় থাকবেন, তুমি চলো। তাই শুনে আমি গেলাম। বায়োস্কোপের পর বাড়িতে বেলা দিদিকে নামিয়ে দিয়ে মিস্টার লাহিড়ী আমায় পৌঁছে দিতে এসেছিলেন। ব্রজবাবু গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, উনি লাহোরে থাকেন বুঝি, সপরিবারে? না, উনি এখনো অবিবাহিত। তা কি করেন সেখানে? ব্যারিস্টারি করেন, খুব রোজগার। ও, বলে ব্রজবাবু মৌনাবলম্বন করলেন। স্বামীর ভাবভঙ্গি দেখে উষাও একটু চটে গেল। এমন কি অপরাধ করেছে সে, যার জন্য এত? স্বামীর প্রতি অভিমানে দিন দুই উষা ভালো করে কথা কইল না। কয়েকদিন পরে একদিন উষা একটা বিবাহের নিমন্ত্রণে যাবার জন্য সাজগোজ করছিল। ব্রজবাবুও যাবেন, তিনিও বস্ত্র পরিবর্তন করতে এলেন। উষা একটা সুগন্ধির নতুন শিশি খুলে নিজের বসনে ইচ্ছামতো মেখে স্বামীর রুমালে একটু মাখিয়ে দিয়ে বলল, কেমন সুগন্ধি বলো দেখি। ব্রজবাবু ঘ্রাণ নিয়ে বললেন, বাহ, বেশ সুন্দর। পরে শিশিটি হাতে নিয়ে দেখলেন গন্ধটির নাম নার্কিস। বললেন, এটা খুব দামি বোধ হয়, কত দিয়ে কিনলে? উষা একটু ইতস্তত করে বলল, মানে
বড়গুলোর দাম বেশি, এগুলো ছোট, এগুলোর দাম কম। তবু কত? উষা ক্ষণকাল চিন্তা করে বলল, 3.5 টাকা। ঘটনাচক্রের অদ্ভুত গতি। এর 2 দিন পরে ছাত্রকে পড়াতে গিয়ে ব্রজবাবু তার টেবিলের ওপর এক শিশি নার্কিস দেখতে পেলেন। এই শিশিটি উষার শিশির প্রায় দ্বিগুণ। শিশিটি হাতে তুলে ব্রজবাবু বললেন, নার্কিসের গন্ধটি বড় চমৎকার। ছাত্র বলল, হ্যাঁ আগে হ্যাঁ, দামও তেমনি। কত দামের? 36 টাকা। ব্রজবাবু সবিস্ময়ে বললেন, হ্যাঁ বলো কি, 36 টাকায় এইটুকু এক শিশি এসেন্স? ছাত্র বলল, আগে হ্যাঁ, যুদ্ধের সময় দাম আরও বেড়েছিল, এখন তবু একটু কমেছে। ব্রজবাবু বললেন, হ্যাঁ আমি ছোট শিশি দেখেছি। হ্যাঁ আগে হ্যাঁ, ছোট শিশিও আছে, সে একটার দাম 24 টাকা। ব্রজবাবু আর কিছু বললেন না, নিজের কাজ সমাপন করে বাসায় ফিরে গেলেন। নার্কিস বা তার মূল্য সম্বন্ধে স্ত্রীর কাছে কোনো কথাই বললেন না। মাসের তখন মাঝামাঝি। ব্রজবাবু ভাবতে লাগলেন, 150 টাকা মাইনের গরিব অধ্যাপকের স্ত্রী 24 টাকা দিয়ে এক শিশি এসেন্স কেনে, এই বা কীরকম কথা। ভাবলেন, মাসের শেষ সপ্তাহে উষা নিশ্চয়ই বলবে সংসার খরচের টাকা ফুরিয়েছে, আবার কোথাও টাকা ধার করতে ছুটতে হবে। কিন্তু মাস কাবার হয়ে গেলে উষা টাকা চাইল না। উষা মুখ ভার করে থাকে, স্বামীর সঙ্গে ভালো করে কথাবার্তা বলে না। মাঝে মাঝে থিয়েটারে যায়, বায়োস্কোপে যায়, সবসময় স্বামীকে জিজ্ঞাসাও করে না। কখনো বলে প্রতিমাদির সঙ্গে গিয়েছিলাম, কখনো অন্যান্য সখীর নাম করে। কৈফিয়ত দেয়, তুমি রাত 10টা অবধি বাইরে থাকবে, আর একলাটি আমার ঘরে কি করে কাটে বলো দেখি। শুনে ব্রজবাবু ভালো মন্দ কিছুই বলেন না, তিনিও মুখ ভার করে থাকেন। মাসখানেক এইভাবে কাটল। মাতার পীড়া সংবাদ শুনে উষা কয়েকদিন পিত্রালয়ে গিয়ে থাকতে চাইল। ব্রজবাবু আপত্তি করলেন না। উষা ভবানীপুরে যাবার কয়েকদিন পরে একদিন প্রাতে ব্রজবাবু অপরিচিত হস্তাক্ষরে ঠিকানা লেখা একখানা চিঠি পেলেন। খুলে পত্রপ্রেরকের স্বাক্ষর অনুসন্ধান করতে গিয়ে দেখলেন, সেখানে কেবলমাত্র লেখা আছে, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু। বেনামি চিঠিখানাতে এইরূপ লেখা ছিল, মহাশয়, শুনিয়াছিলাম 12 বৎসর মাস্টারি করিলে লোকে বুদ্ধি হারাইয়া গর্ধবে পরিণত হয়। আপনার মাস্টারি তো তাহার অর্ধেকও হয় নাই, তথাপি আপনার এ দুরাবস্থা কেন? চোখে কি কিছুই দেখিতে পান না? আপনার রসবতী বিলাসিনী পত্নী এত যে লীলা খেলা করিতেছেন, কিছুই কি বুঝিতে পারেন না? তিনি থিয়েটার কিংবা বায়োস্কোপ দেখিয়া বাড়ি ফিরিলে আপনার জিজ্ঞাসা করা উচিত, কি অভিনয় দেখিলে বলো দেখি। তিনি যাহা উত্তর করিবেন তাহা আপনার যাচাই করিয়া দেখা কর্তব্য। সে চুলোয় যাক, তাহার হাতে যদি 24 টাকা মূল্যের ছোট এক শিশির নার্কিস দেখেন, অথবা তাহার পরিধানে যদি 60 টাকা জোড়ার একখানা বেলডাঙার শাড়ি দেখেন, অথবা তাহার গলায় যদি খোদ হ্যামিল্টনের বাড়ির 700 টাকা মূল্যের এক ছড়ার নেকলেস দেখেন, তবে কি আপনার জিজ্ঞাসা করা উচিত নয় যে এগুলি আমি তো তোমায় কিনিয়া দিই নাই, তুমি কোথায় পাইলে? অধিকার কিছুই লিখিতে চাহি না। চোখ কান খুলিয়া রাখিবেন এবং ভুলিবেন না যে বুড়া চাণক্য পণ্ডিত বলিয়া গিয়াছে, অরূপ স্ত্রীর সহিত একত্র বাস সসর্প গৃহে বাস করার তুল্য, এবং আত্মপ্রাণ রক্ষার্থ যদি স্ত্রী পরিত্যাগ করিতে হয় তবে তাহাও কর্তব্য। ইতি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু। পত্রখানা পড়ে ব্রজবাবুর দেহের রক্ত যেন টকবক করে ফুটতে লাগল, মাথা বিষম ঘুরতে লাগল। উষার কাছে ছোট নার্কিসের শিশি তিনি দেখেছেন বটে, সে তা নিজে কেনেনি তাও নিশ্চিত। কিনলে মূল্য 24 টাকার স্থানে 3.5 টাকা বলতো না, আন্দাজে বলেছে। কিন্তু কই, সে বেলডাঙার শাড়ি এবং হ্যামিল্টনের বাড়ির নেকলেস তো ব্রজবাবু দেখেননি। আছে, নিশ্চয়ই আছে। যে ব্যক্তি নার্কিসের কথা ঠিক লিখেছে, শাড়ি নেকলেস সম্বন্ধেও তার উক্তি ঠিক হওয়াই সম্ভব।
উষার কাছে এত টাকা নেই যে সে নিজেও সব কিনতে পারে। সুতরাং বেনামি পত্রোক্ত তার সেই লীলাসঙ্গীরই ওগুলি উপহার। কে সে ব্যক্তি? সেই হতভাগ্য লাহিড়ী কি? পত্রে স্পষ্ট ইঙ্গিত রয়েছে সে যে থিয়েটারে বায়োস্কোপে গিয়েছিলাম বলে তা মিথ্যা কথা। অন্য কোথাও গিয়ে তার প্রেমাস্পদের সঙ্গে মিলিত হয়। ব্রজবাবু মনে মনে বলতে লাগলেন, সসর্প গৃহে বাস। উল্লেখ করে পত্রপ্রেরক আমাকে সাবধান করেছে। আমার প্রাণহানি করাও কি পাপীয়সীর উদ্দেশ্য নাকি? আশ্চর্য নয়, কারণ লাহিড়ী অবিবাহিত। আমি মরলেই ওদের বিধবা বিবাহ হতে পারবে। এরূপ ক্ষেত্রে আমার কি করা উচিত? ওকে খুন করে পাপের উপযুক্ত প্রতিফল দিয়ে নিজে ফাঁসি যাব, না সন্ন্যাসী হয়ে সংসারাশ্রম ত্যাগ করব? এই সময়ই ব্রজবাবু পিনাল কোড আনিয়ে খুনের ধারা পাঠ করেছিলেন। তা পূর্বেই বর্ণিত হয়েছে। এই প্রকার নানা চিন্তায় ব্রজবাবুর দিন কাটতে লাগল। এই সময় কলেজ মহলে সংবাদ রটল, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা শিক্ষা দিবার জন্য একজন অধ্যাপক আবশ্যক। একজন উপযুক্ত লোক নির্বাচন করে পাঠাবার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে তাঁরা অনুরোধ করে পাঠিয়েছেন। এই কথা শুনে ব্রজবাবুর মনে হলো, এই কাজটি যদি জোগাড় করতে পারা যায় তবে সমস্ত সমস্যার মীমাংসা হয়ে যেতে পারে। স্ত্রীকে খুনও করতে হয় না, নিজেকে সন্ন্যাসীও হতে হয় না। স্ত্রীকে তার পিত্রালয়ে রেখে বিলাতে গিয়ে আর না ফিরে এলেই হলো। অনেক সই সুপারিশ জোগাড় করে ব্রজবাবু গিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তামশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। কর্তা বললেন, এ কাজের উমেদার বড় নেই। দেশ ছেড়ে স্ত্রী পুত্র পরিজন ছেড়ে কেউই চিরদিন বিলাতে গিয়ে থাকতে চায় না। প্রেসিডেন্সি কলেজের একজন মাত্র অধ্যাপক এই কর্মের প্রার্থী হয়ে আমার কাছে এসেছিলেন। তাকে কথা দিয়েছি যে তাকেই পাঠাবো। তার নিজের খুবই ইচ্ছে, কিন্তু শুনলাম এ খবর শুনেই তার স্ত্রীর ফিট হতে আরম্ভ হয়েছে। তাঁর আত্মীয় স্বজন খুবই বাধা দিচ্ছেন। তাঁর যদি না যাওয়া হয় তবে আপনাকেই পাঠাতে প্রস্তুত আছি। ব্রজবাবু মনে মনে বললেন, আমার স্ত্রীর ফিট হবে না। প্রকাশ্যে কর্তামশাইকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম করে বিদায় নিলেন। পরদিনই কর্তামশাই ব্রজবাবুকে ডেকে পাঠালেন। ব্রজবাবু তার সামনে উপস্থিত হলে তিনি বললেন, হ্যাঁ, সেই ভদ্রলোকের যাওয়া হলো না, তা আপনি রাজি তো? ব্রজবাবু বললেন, আগে হ্যাঁ, কবে যেতে হবে? এই যত শীঘ্র পারেন। পরশু বিলাতি মেল কলকাতা থেকে রওনা হবে। এত শীঘ্র বোধহয় আপনি পেরে উঠবেন না। তার পরের মেলে, অর্থাৎ আজ থেকে 9 দিন পরে যাত্রা করতে পারবেন তো? ব্রজবাবু বললেন, হ্যাঁ আগে হ্যাঁ, নিশ্চয়ই পারব। কোথায় গেলে ব্রজবাবু নিয়োগপত্র ও পাথেয় প্রভৃতির জন্য অর্থ পাবেন তা বুঝিয়ে দিয়ে কর্তামশাই একখানি পত্র লিখে তাঁর হাতে দিলেন। ব্রজবাবু সাহেব বাড়িতে গিয়ে স্যুট প্রভৃতির ফরমাস দিলেন। তারপর স্ত্রীকে আনতে ভবানীপুরের লোক পাঠালেন। তাকে সকল কথা জানিয়ে তার একটা বন্দোবস্ত করে জন্মশোধ বিদায় নিতে হবে। পরদিন উষা স্বামী গৃহে ফিরে এলো। বেলা তখন 12টা। স্বামীকে গৃহে দেখে জিজ্ঞাসা করল, আজ তুমি কলেজ যাওনি? ব্রজবাবু বললেন, না, আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। উষা সবিস্ময়ে জিজ্ঞাসা করল, শেষ হয়েছে কিরকম? ব্রজবাবু তখন বিলাতে তার চাকরি গ্রহণের কথা বললেন। উষা বলল, সে কি, ভিতরে ভিতরে এইসব তুমি ঠিক করে ফেলেছ? আমাকে একবার জিজ্ঞাসাও করলে না? ব্রজবাবুর মুখমণ্ডলে ক্ষণকালের জন্য একটু ম্লান হাসি খেলে গেল। তারপর তিনি বললেন, এটা তো হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের যুগ, কি না? এই যুগে তো স্বামী স্ত্রী আর পরস্পরের অধীন নয়। অর্থাৎ? অর্থাৎ স্ত্রী নিজের ইচ্ছা অনুসারে যা খুশি তাই করতে পারে, স্বামীর তাতে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর স্বামীও নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, স্ত্রীর মতামত নেওয়ার প্রয়োজন হয় না।
উষা কয়েক মুহূর্ত নির্নিমেষ নয়নে স্বামীর মুখপানে চেয়ে রইল। পরে শ্লেষের স্বরে বলল, এতটা উদার হয়ে উঠলে বিলেত যাবার নামেই? ব্রজবাবু সেইরূপ স্বরেই উত্তর করলেন, যাদের বিলেত যাবার নামগন্ধ হয়নি তারাও তো কত লোকে এইরকম উদার মত পোষণ করে। কথাটা কি আমাকে লক্ষ্য করে বলা হলো? যা বোঝো তুমি। এ কথা শুনে উষার চোখ ছলছল করে উঠল। সে ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে জানলার কাছে গিয়ে দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। ব্রজবাবু মনে মনে বললেন, স্টেজে যেও, প্রথম শ্রেণীর অভিনেত্রী হতে পারবে তুমি। কিন্তু এককালের মমতা ধীরে ধীরে স্ত্রীর দিকে অগ্রসর হলেন। মুখ থেকে হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বললেন, তা এত কান্না কিসের? এসো এসো, ধীরভাবে কথাটা আলোচনা করা যাক। উষা কিন্তু সহজে এলো না, অনেক সাধ্য সাধনা করতে হলো। অবশেষে দুজনের ধীরভাবে কথাবার্তা আরম্ভ হলো। ব্রজবাবু বললেন, আর 1 সপ্তাহ মাত্র তো আমি দেশে আছি। আমি চলে গেলে তুমি তোমার মায়ের কাছে গিয়ে থাকবে তো? উষা প্রবলভাবে ঘাড় নেড়ে বলল, না। তবে কোথায় থাকতে চাও তুমি? কোথাও থাকতে চাই না। বুঝলাম না। হয় আমি তোমার সঙ্গে যাব, নয় তোমাকেও যেতে দেব না। রেখে দাও তোমার ব্যক্তি স্বাতন্ত্র্যের থিওরি। ও থিওরির মাথায় মারি আমি ওই যা দিয়ে ঘর ছাড়তে তাই। ব্রজবাবু একটু দ্বিধায় পড়ে গেলেন। মৌখিক স্বামী বিচ্ছেদ বেদনা দেখিয়ে শৈরিনীর স্বাধীনতা লাভের আনন্দকে ঢেকে রাখার অভিনয় বলে তো মনে হচ্ছে না তা। তাই তিনি বললেন, হয় আমার সঙ্গে তুমি বিলাতে যাবে, নয় আমাকেও যেতে দেবে না, এই তোমার ইচ্ছা। কথাটা কি সত্য উষা? আমাকে মিথ্যেবাদিনী মনে করার তোমার কি কোনো কারণ ঘটেছে? ব্রজবাবু বলে ফেললেন, হ্যাঁ ঘটেছে। ভেবে দেখো, এই 2-3 মাসের মধ্যে তুমি কি আমাকে অনেকগুলো মিথ্যা কথা বলনি? এ কথা শুনে উষা একটু দমে গেল। সে নত মুখে বসে ভাবতে লাগল, সম্প্রতি স্বামীর কাছে কি মিথ্যে সে বলেছে। ব্রজবাবু বললেন, হ্যাঁ বলো বলো, চুপ করে রইলে কেন? উষা ভীতভাবে বলল, হ্যাঁ, 2-1টা বলেছি বোধহয়। বলেছ? আচ্ছা, এখন আমি তোমায় যা যা জিজ্ঞাসা করব সমস্ত কথার সত্যি উত্তর দেবে কি? দেব, তুমি জিজ্ঞাসা করো আমায়। সেদিন তুমি আমায় একটা গন্ধ দেখিয়েছিলে, তার নাম নার্কিস। সেটার দাম কি সত্যি 3.5 টাকা? উষা অবনত মুখে বলল, না, তার দাম 24 টাকা। আচ্ছা বেশ, এবার সত্যি কথা বলেছ। আচ্ছা, তোমার এমন কোনো কাপড় গহনা আছে কি যা আমি তোমায় দিইনি, এমনকি দেখিনি পর্যন্ত? হ্যাঁ আছে। দেখাবে সেসব আমায়? আচ্ছা, দেখাচ্ছি। বলে উষা উঠে তার কাপড়ের আলমারি খুলে একখানি সুন্দর সাচ্চা জরিপার শাড়ি বের করে এনে স্বামীর সম্মুখস্থ টেবিলের উপর রেখে বলল, আমার এই শাড়িখানা এখনো তোমায় দেখাইনি। ব্রজবাবু সেখানে স্পর্শও করলেন না, কেবল জিজ্ঞাসা করলেন, কোথাকার শাড়ি? বেলডাঙার। দাম কত? এখানার দাম 30 টাকা। ব্রজবাবু বললেন, আর কিছু আছে গহনা টহনা? আছে, তাও দেখাচ্ছি। বলে উষা তার গহনার বাক্স থেকে হরতন আকারের একটা মখমলের কেশ বের করে এনে তা খুলে স্বামীর সম্মুখে টেবিলের ওপর রাখল। সূর্যালোকে জড়োয়া নেকলেস ঝকমক করে উঠল। ব্রজবাবু স্পর্শ করলেন না, তবে লক্ষ্য করলেন ডালার ভেতর অংশে সোনার অক্ষরে হ্যামিল্টন কোম্পানির নাম লেখা রয়েছে। জিজ্ঞাসা করলেন, এর দাম কত? উষা অসংকোচে বলল, 700 টাকা। ব্রজবাবু বললেন, আর কিছু নেই বোধহয়? না,
আর আমার এমন কিছু নেই যা তোমার কাছে লুকোনো। উভয় কয়েক মুহূর্ত নীরব। তারপর উষা বলল, তুমি আমায় যা যা কথা জিজ্ঞেস করলে আমি সব সত্যি উত্তর দিলাম। এখন তুমি আমার একটা কথার সত্যি উত্তর দাও। বলো। আমার এই কাপড়, গয়না, এসেন্স এ সম্বন্ধে এরকমভাবে তুমি আমায় জেরা করলে কেন? ব্রজবাবু নিজের পকেট থেকে সেই বেনামি চিঠিখানা বের করে উষার হাতে দিয়ে বললেন, এই চিঠিখানা পড়ে দেখলেই তুমি বুঝতে পারবে, আর কেন যে তোমায় ছেড়ে আমি বিলেতে যাচ্ছি তাও বুঝতে পারবে। উষা এক নিঃশ্বাসে পত্র পাঠ করে সেটি দূরে নিক্ষেপ করে দু হাতে মুখ ঢেকে আবার কাঁদতে বসল। ব্রজবাবু হতভম্ব হয়ে এই দৃশ্য অবলোকন করতে লাগলেন। কিছুক্ষণ পরে মুখ তুলে উষা ক্রন্দনের স্বরে বলল, ঠিক হয়েছে, আমার উপযুক্ত শাস্তি আমি পেলাম। স্বামীর কাছে মিথ্যে কথা বলা, স্বামীকে লুকিয়ে কাজ করার শাস্তি যে এত বড় তা কিন্তু আগে আমি বুঝতে পারিনি। সে যাই হোক, এখনই শিগগির একখানা ট্যাক্সি আনাও। তুমিও আমার সঙ্গে চলো ভবানীপুর। এই গয়না, কাপড় আর গন্ধ মাকে দেখিয়ে তুমি তাকে জিজ্ঞেস করবে এসব আমি কোথায় পেয়েছি। আর তোমার হাতের মোটা বেতের ছড়ি গাছটা হাতে নাও। ব্রজবাবু বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, কেন? যে এই বেনামি মিথ্যে চিঠি তোমায় লিখেছে সেই লোকটাকে আমি তোমায় দেখিয়ে দেব। তুমি তাকে মারবে, খুব মারবে, যেন 6 মাস সে বিছানা ছেড়ে উঠতে না পারে। তার জন্য যদি তোমায় জেলে যেতে হয় তাও যেও। তুমি জেল থেকে ফিরে আসবার আশায় আমি প্রাণ ধরে থাকবো, তোমার সংসার বজায় রেখে দেবো। ব্রজবাবু ব্যগ্রভাবে বললেন, আরে কাকে কাকে মারব? সেই সত্যকে। কোন সত্য? সে আমার বাপের বাড়ির কাছে থাকে। ছেলেবেলা থেকে সে আমায় জ্বালাতন করছে, যখন আমার বিয়ে হয়নি তখন থেকে। ইদানিং আমি মার কাছে গেলে ও আমার সঙ্গে গোপনে কথা কইতে চেষ্টা করে। মাকে আমি সব কথাই বলে দিয়েছিলাম। আগে সে আমাদের বাড়িতে ঘরের ছেলের মতো আসতে যেত, মা সেটা বন্ধ করে দিয়েছেন। কিছুতেই না পেরে সে আমার এই সর্বনাশের আয়োজন করছে। উফ, কি শয়তান, কি শয়তান! চলো তুমি, তার পাপের প্রতিফল তাকে দেবে। মার খেয়ে এসে পড়ে গেলে আমি এই হাই হিল জুতো শুদ্ধ গুনে গুনে 3টে লাথি তার মুখে মারবো। ওগো চলো চলো। বলে উষা উঠে দাঁড়ালো। তার চোখের জল শুকিয়ে গেছে, তা থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছে, তার দেহ থরথর করে কাঁপছে। ব্রজবাবু অনেক কষ্টে তাকে ঠান্ডা করলেন। দু একটা প্রশ্ন করে যা জানতে পারলেন তা সংক্ষেপে এই: বিবাহের পূর্বে সত্যর অভদ্রতা সম্বন্ধে সকল কথা উষা কেবল মাকে বলেছিল, আর কাউকে বলেনি। তা শুনে মা বিরক্ত হয়ে সত্যকে নির্জনে তিরস্কার এবং বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। তারপর উষার বিবাহ হল, সত্যও বিবাহ করল। 2-3 বছর সত্য আর উষাদের বাড়িতে আসেনি। তার স্ত্রী আসতো, বাড়িতে অন্যান্য মেয়েদের সঙ্গে গল্প করত, তাস খেলত। ইদানিং আবার উষা থাকলে স্ত্রীকে ডাকবার ছলে সত্য যাতায়াত আরম্ভ করেছিল। মাস কয়েক পূর্বে উষা যখন দিন 15 গিয়ে পিত্রালয় ছিল, তখন আবার সত্য পূর্ববৎ আচরণ আরম্ভ করে। উষা মাকে তা বলায় মা আবার তাকে বাড়িতে আসা বন্ধ করেন। এবার উষা পিত্রালয়ে গেলে একদিন মার সঙ্গে তার অনেক কথা হয়। একাকিনী অথবা কোনো সখীর সঙ্গে থিয়েটার, বায়োস্কোপ প্রভৃতিতে যাওয়ার কথা, এতে ব্রজবাবুর অসন্তুষ্টি। একদিন প্রতিমাদের সঙ্গে বায়োস্কোপ দেখা, ফেরবার সময় প্রতিমার ভাই তাকে বাড়ি পৌঁছে দিতে আসার কথা, নামবার সময় স্বামীর সামনে পড়ে যাওয়ার কথা, এবং পরে কিছুদিন ধরে এ বিষয় নিয়ে স্বামী স্ত্রীতে মান অভিমানের কথা। সমস্তই উষা মাকে বলেছিল। মা শুনে তাকে তিরস্কার করেছিলেন। এই সমস্ত সময়টা সত্যর স্ত্রী সেখানে উপস্থিত ছিল। সেই নিশ্চয়ই গিয়ে স্বামীর কাছে সেই সব গল্প কথা করেছে, সেই সব কথা গল্প করেছে। তারপর ওই শাড়ি, ওই নেকলেস, ওই গন্ধ 6 মাস পূর্বে মার কাছে থাকাকালীন কেনা হয়। পিতার মৃত্যুর পর মা তাকে গোপনে 5,000 টাকা দিয়েছিলেন। সেই টাকা থেকেই ভাইদের সাহায্যে উষা ওই গন্ধ, ওই শাড়ি এবং ওই নেকলেস ক্রয় করে।
সত্যের স্ত্রী ওই সমস্ত জিনিসই দেখেছে, দামের কথাও শুনেছে, এবং আপাতত উষা স্বামীর বকুনির ভয় ওইসব তাকে দেখাবে না, এও সে জেনে গিয়েছিল। সব কথা নিশ্চয়ই সে সত্যর কাছে গল্প করেছিল। সত্য এই সুযোগ পেয়ে ওই কুৎসিত পত্র লিখে নিজের হীন প্রতিহিংসাবৃত্তি চরিতার্থ করবার চেষ্টা করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সকল কথা শুনে ব্রজবাবু আরামের নিঃশ্বাস ফেলে বাঁচলেন। উষা বলল, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, এই শাড়ি, নেকলেস, গন্ধ আর ওই শত্রুর চিঠি নিয়ে এক্ষুনি তুমি মার কাছে যাও। তাকে এইসব দেখিয়ে তিনি কি বলেন তা শুনে এসো। আমি না হয় বাড়িতেই থাকি। ব্রজবাবু বললেন, না, তার আর দরকার হবে না, তোমার কথাতেই আমার বিশ্বাস হয়েছে। উষা অনেক পীড়াপিড়ি করল, কিন্তু ব্রজবাবু কিছুতেই এই সরেজমিন তদন্তে যেতে রাজি হলেন না। তারপর বিলাত যাওয়া না যাওয়া সম্বন্ধে পরামর্শ চলতে লাগলো। শেষে স্থির হলো দুজনে যাওয়াই ভালো, তবে চিরজীবনের জন্য নয়, বছর পাঁচেক সেখানে থেকে আবার দেশে ফিরলেই চলবে। তখন আর একটা প্রফেসরি জুটিয়ে নিতে কতক্ষণ। যাত্রার পূর্বদিন দুজনে ভবানীপুরে বিদায় সম্ভাষণ করতে গমন করল। উষা সেই শাড়ি এবং সেই হার পরেই স্বামীর সঙ্গে ট্যাক্সিতে উঠেছিল।